আসসালামু আলাইকুম। অনেকদিন কবিতা পোস্ট করি না, কবিতা আবৃত্তি। আজকে একটু ইচ্ছে হলো কবিতা আবৃত্তি করব লাইভে। আপনারা যে কোনো কবিতার জন্য রিকোয়েস্ট করতে পারেন, যে কোনো কবিতা লাইভে কমেন্টস করতে পারেন, সেটা আমি আবৃত্তি করে শোনানোর চেষ্টা করব। এছাড়া যে কোনো গল্পের আহ, উম, বিষয়বস্তু বলতে পারেন যে ভাই এইটা দিয়ে আমাকে একটা গল্প বানাইয়া বলেন, আমি সেটা দিয়ে ইনস্ট্যান্ট একটা গল্প বানাইয়া বলার চেষ্টা করব। তো আজকে কিছু কবিতা আবৃত্তি করব টিকটক থেকে। টিকটকের অনেকগুলো পেজ আছে সুন্দর সুন্দর, তো এই পেজগুলা ভালো ভালো কবিতা দেয়। তো ট্রাই করতেছি। হ্যাঁ, যদি আমার সাউন্ডে কোনো সমস্যা হয় তাহলে বলবেন, সাউন্ড বা কোনো কিছুতে যদি সমস্যা ফিল করেন তাহলে কমেন্টে জানাবেন। প্রথমে একটা কবিতা আবৃত্তি করতেছি। অদ্ভুতভাবে চলছে আমার জীবন, না জানি নিজেকে নিয়ে খুশি, না আমি নিজেকে নিয়ে খুশি, না আমায় নিয়ে খুশি, না কেউ আমায় নিয়ে খুশি। অদ্ভুতভাবে চলছে আমার জীবন, না আমি নিজেকে নিয়ে খুশি, না কেউ আমায় নিয়ে খুশি। অদ্ভুত এক সময়ের মধ্য দিয়ে দিনগুলো কেটে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় জীবনটা যেন একটা সমান্তরাল রেল লাইনের মতো ছুটে চলছে ঠিকই, কিন্তু গন্তব্যের কোনো দিশা নেই। ছবির সেই অপুর মতোই একাকার শূন্যতা নিয়ে আমি আজ দাঁড়িয়ে। কখনো কখনো নিজেকে খুব একা লাগে, চারপাশের ভিড়েও যেন আমি অন্য গ্রহের বাসিন্দা। নিজের ভেতরে না বলা কথাগুলো কাউকে বোঝাতে পারি না, আবার নিজের কাছেও তার সঠিক ব্যাখ্যা খুঁজে পাই না। সত্য কথা বলতে আজ আমি নিজের উপর মোটেও সন্তুষ্ট নই। নিজের নিজের অপূর্ণতাগুলো আয়নার সামনে দাঁড়ালে বড্ড বেশি চোখে পড়ে। হয়তো লোকে আমাকে নিয়ে অনেক বেশি অভিযোগ জমিয়ে রেখেছে, হয়তো কারো প্রত্যাশার পূরণ করতে পারিনি, কারো হাসির কারণ হতে পারিনি। আজ না আমি নিজেকে নিয়ে খুশি, না কেউ আমায় নিয়ে খুশি। এক অদ্ভুত দ্বন্দ্বে বন্দী হয়ে আছে আমার অস্তিত্ব। কিন্তু এটাই কি জীবন নয়? এই অপূর্ণতা, এই খামখেয়ালি বিষণ্ণতা আর এক চিমটি দীর্ঘশ্বাস নিয়েই তো আমাদের পথ চলা। পৃথিবীর সব মানুষের কাছে ভালো হওয়ার দায়ভার থেকে নিজেকে মুক্তি দিতে চাই। আজ শুধু নিজের এই ভাঙাচোরা রূপটাকে মেনে নিতে শিখছি। হয়তো কোনো একদিন এই কুয়াশা কেটে যাবে, হয়তো সেদিন আমি আবার নিজের মাঝে নিজেকে খুঁজে পাবো। আপাতত এই অদ্ভুত জীবনটাকেই না হয় একটু অনুভব করি। আমি আরো কয়েকটা কবিতা বলবো। আসলে এই কবিতাগুলো তো আমি আগে পড়ি নাই, সেই কারণে অনেক জায়গায় বানামে বা যেগুলো অক্ষরে একটু সমস্যা হতে পারে। এটা আপনি ম্যাচিং করে নেবেন, বিষয়টা রাগ করবেন না, ঠিক আছে? দেখা যাচ্ছে যেটা ইনস্ট্যান্ট পড়তেছি ওইটাই আবৃত্তি করে শোনাচ্ছি ইনস্ট্যান্ট। তো আপনি একটু ক্ষমা করবেন যদি কোথাও মানে পড়ার ক্ষেত্রে একটু ভুল হয়, বানামের ক্ষেত্রে বা পড়তে একটু সমস্যা ফিল হয়, ক্ষমা করবেন এটা। আরেকটা পড়তেছি। আপনি চলে যাওয়ার পরে কারো সাথে আর মন খুলে কথা বলা হয়নি। আপনি চলে যাওয়ার পরে কারো সাথে আর মন খুলে কথা বলা হয়নি। অনেকেই পাশে ছিল, অনেকেই কথা বলতে চেয়েছে, কিন্তু কারো মাঝেই আপনাকে খুঁজে পাইনি। আগে কথাগুলো সহজেই বের হয়ে আসতো, এখন শব্দগুলো গলায় আটকে যায়, কারণ যাকে বলার জন্য মনের ভেতরে এত কিছু জমা থাকে সে তো আর নেই। আপনি চলে যাওয়ার পরে আমি আর আগের মতো নেই। হাসি আসে, কথা বলি, কিন্তু সবটাই যেন অভিনয়। কারো সাথে আর নিজেকে পুরোটা খুলে দেওয়া হয় না, কারণ একবার খুলে দিয়েই শূন্য হয়ে গেছি। এখন আর কাউকে নিজের কথা বলতে ইচ্ছে করে না, কাউকে বিশ্বাস করতেও ভয় লাগে, কারণ কারণ আপনি শিখিয়ে গেছেন সবচেয়ে আপন মানুষটাও একদিন অচেনা হয়ে যেতে পারে। সরি, একটা মেসেজ আসছিল, ক্লোজে দিচ্ছি। দেন এরপরেরটা, আপনারা চাইলে যে কোনো কবিতা রিকোয়েস্ট রাখতে পারেন, অথবা যে কোনো বিষয় নিয়ে বলতে পারেন, ভাই এই বিষয় নিয়ে আমাকে একটা গল্প বানাই বলেন। হ্যাঁ, তো আমি ট্রাই করবো আমার জায়গা থেকে যে কোনো বিষয়, আপনার লাইফের হোক বা যে কোনো বিষয় নিয়ে আপনি বললেন যে এই বিষয়টা নিয়ে আমাকে একটা গল্প বানাই বলেন, হ্যাঁ, বা এই কবিতাটা আবৃত্তি করে শোনান, আমি ট্রাই করবো। নেক্সট ট্রাই করতেছি কবিতা।
জোর করে আপন সেজে থাকা যায়, কিন্তু আপন হওয়া যায় না। কিছু মানুষ থাকে যারা কাছে থাকে, কথা বলে, খোঁজ নেয়, তবুও তাদের মাঝে কোথাও একটা দূরত্ব লুকিয়ে থাকে। কারণ আপন হওয়া অভিনয় নয়, এটা অনুভূতির ব্যাপার, যেখানে স্বার্থ থাকে না, থাকে শুধু নিঃস্বার্থ টান। জোর করে হাসা যায়, জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায়, কিন্তু জোর করে মন দেওয়া যায় না। মনে রেখো, যে মানুষটা সত্যিই তোমার আপন, সে কখনো তোমাকে তোমাকে বুঝতে কষ্ট পাবে না। আর যে আপন নয়, সে হাজার চেষ্টা করলেও একসময় দূরে সরে যাবে। তাই জোর করে কাউকে ধরে রাখার চেয়ে যে মন থেকে থাকে তাকে আগলে রাখা অনেক বেশি সুন্দর। আহ আমার সাথে যারা আছেন লাইভে সবাইকে থ্যাঙ্কস। আসলে আমি খুবই নগণ্য একটা মানুষ, আমার লাইভে আপনারা একজন মানুষ থাকলেও আমি মনে করি যে আমার সার্থক, ঠিক আছে? বা পরে যদি কেউ আমার লাইভ দেখে থাকেন সেটাও মনে করি সার্থক। আমার তো নগণ্য মানুষের লাইভ কেউ দেখবে এটাই আমি চিন্তা করি না। তো সরি, একটা ফোন দিছিল, আমি এটা একটু নো ডিস্টার্ব মোডে দিয়ে দিতেছি, একটু লাইনে থাকবেন। সরি, ডো নট ডিস্টার্ব মোড কোথায় গেল? এই তো। এরপরেরটা আমি বলতেছি কবিতা। আর এর মাঝে বলি, আপনারা যে কোনো বিষয় নিয়ে আমাকে গল্প বলতে পারেন, যে কোনো বিষয় নিয়ে আমি ইনস্ট্যান্ট বানাই, গল্প বানাই, আমি বলার চেষ্টা করব। ধরেন আপনি বললেন যে ভাই আমি সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়া, হ্যাঁ আমাকে হেঁটে হেঁটে গল্প বানাই বলেন, আমি সেটা দিয়ে গল্প আপনি যেভাবে চান। আপনি যদি চান যে এই গল্পের এইখানে এই লাইনটা থাকবে বা এই লাইনটা দিয়ে গল্পটা শেষ হবে, বা গল্পটা আপনার স্যাডলি হবে না, প্রেমের হবে না, ছোট গল্প হবে না, বড় গল্প হবে না, উপন্যাস হবে, ভাই আপনি যা চান। কথা হচ্ছে আপনি চান দেখা, খালি চান না যে ভাই আমার এইটা দিয়ে বানাই দেন গল্প, ঠিক আছে? আমি সেটা দিয়ে ট্রাই করব। আর কবিতা আপনারা যে কোনো কবিতার জন্য রিকোয়েস্ট করতে পারেন, বা যে কোনো কবিতা আবৃত্তি করার জন্য বলতে পারেন, আমি সেটা ট্রাই করব। হ্যাঁ, আজকে মাথায় একটা শয়তানি বুদ্ধি আছে, হাদি যে কবিতাটা আবৃত্তি করে বিখ্যাত হয়েছে, সেটা আবৃত্তি করার চেষ্টা করব। কবিতার নাম মানে নজরুল ইসলামের একটা কবিতা, এইটার পরে এটা ট্রাই করব। দেখি মানে হবে না জানি, হাদির মতো তো কখনোই হবে না, তো যেটুকু হয় একটু ট্রাই করলাম, সমস্যা কি? আমি আসলে আহামরি কোনো অধ্যায় নই, কখনো ছিলামও না কারোর কাছে। আমাকে ছাড়াও বাঁচা যায়, হাসা যায়, দিব্যি ভালো থাকা যায়। আমার জন্য কোনো কিছু থমকে থাকে না, সবসময় উপেক্ষায় বরাদ্দ যার জীবনে, তার জন্য কে বা থাকবে অপেক্ষায়। আমি তেমন কারো কাছে স্পেশাল কেউ না, কেউ সাধারণ, খুব সাধারণ একজন মানুষ। যতটা সাধারণ হলে কেউ মনে রাখে না অযথায়, অপচয় করে না মূল্যবান সময়। আমার অনুপস্থিতিতে আমার শূন্যতা টের পায় না কোথাও কেউ, বরং আমি একজন ঘৃণিত। দিন শেষে এটাই আমার প্রাপ্য ও অভিশাপ। আর হ্যাঁ, অভিমান না, অনুভবে বলেছি। কেননা আগে আমি মানুষ জমাতাম, আর এখন মানুষ থেকে দূরে সরে বেড়াই। ভয় লাগে ভীষণ মানুষের সঙ্গে যারা কিনা দিয়েছে আমায় নিঃসঙ্গ। জয়েন ভিডিও তাসরিফ সোহাগ, এক ভাই ভিডিওতে জয়েন হতে চাচ্ছে। এটা আমার জন্য ভাগ্য, আমার জীবনে আমার সাথে এরকম কেউ হয় নাই। সরি, একটু সেট করার জন্য একটু কি হচ্ছে, এটা সেট করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। মানে কি হয়ে গেল, এক পাশে আমাকে দেখাচ্ছে আর এক পাশে কমেন্টস গুলো দেখাচ্ছে, আপনাকে দেখাচ্ছে না কেন? আমারও তো আপনাকে দেখাচ্ছে না, আমার নিজেকে দেখাচ্ছে এবং আপনার দেখাচ্ছে না। আপনি ডুয়েট করছেন মানে লাইভে। এটা আমি কিভাবে লাইভে করবো, এটা দেখতেছিলাম কিভাবে তো। করবো? মানে আমি আমি আমার আমার এক্সপিরিয়েন্স নাই ভাই, আমাকে শিখে দিতে হবে এটা। আল্লাহ, ডুয়েল লাইভে আসেন না নাকি? আমি বের হয়ে যাবো, আপনি না সিগন্যাল থাকবেন কি? না, আমি ডুয়েল লাইভে কখনো আসি নাই এর আগে। তা আপনি সিগন্যালে থাকেন, আমি চলে যাই। সিঙ্গেল থাকেন, আমি বের হই নাকি?
এখন আমাকে যদি শিখাই দিতে পারেন বা এটা যদি আপনি ম্যানেজ করে নিতে পারেন তাহলে সমস্যা এই নেই, কিভাবে করতে এই হবে যে আমি ক্রস অপশন আছে না আপনার ওই জায়গাটা ক্রস অপশন আসছে, হ্যাঁ ক্লোজ অপশন আসছে, আমি রিমুভ দিয়ে ওইটা দিলাম দিলে আমি তাহলে। চলে যাবো, আমি চলে যাবো, আপনি সিঙ্গেল থাকবেন। আচ্ছা আপনি চেঞ্জ আপনি গল্প রিমুভ। এখন এখন আপনাকে অ্যাড করবো কিভাবে? এখন আপনাকে অ্যাড করে, এই যে ধরেন আপনি আসছেন, ঠিক আছে, এখানে ইনভাইট দিলাম আপনাকে, ইনভাইট দিলাম, অ্যাড দিলাম, ঠিক আছে, এডিটিং হচ্ছে। এখন এটা বাকি কাজটা এখন আপনার হাতে মনে হয়। দিলেন। আচ্ছা, কিন্তু আপনাকে কিন্তু দেখাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। আমি তো আপনি আপনাকে যখন, দেখতে পাচ্ছি কিন্তু অন্য অডিয়েন্স দেখতে পারবে। আচ্ছা, যারা অডিয়েন্স তারা দেখতে পারলেই হয়েছে, আমি আমার দেখার কাম নাই, তাদের জন্যই তো সবকিছু। সরি, কিছু মনে করবেন না, এই ভাই লাইভে আসতে চাইলো, আমি আসলে এখন আমার খুব একটা অডিয়েন্স সব এক্সপিরিয়েন্স চলে নাই আসবেন তো। ভাই। হ্যাঁ ভাই বলেন। বলছি আমার অডিয়েন্স চলে আসবে এখন লাইভে সব, তাদের কাছে নোটিফিকেশন যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক কোনো আছে। কিছু তো আছে এখন, ওয়াকিং। আচ্ছা ঠিক আছে, তো এখন পরবর্তী, আচ্ছা, এই যে হাদিস যে কবিতাটা বলে রবীন্দ্র নজরুলের বিখ্যাত হয়েছে, কোনটা যেন, কবিতাটার নাম যেন কি আপনার? জি ভাই, হাদিস যে কবিতাটা বলে নজরুলের, যে কবিতাটা বলে বিখ্যাত হয়েছে, ওই কবিতাটার নাম যেন কি? আমি কবিতাটা শুনছি ভাই কিন্তু পারি না তো। না না, কবিতার নাম যেন কি? কবিতাটার নাম নজরুলের বিদ্রোহী কবিতা, তারা বিদ্রোহী কবিতা। এটা এই আমরা পেজ থেকে আপনাদের বের দেখতে করতে, পাচ্ছি। দাঁড়ান দাঁড়ান শাওন, আমি তোমার কাছে কি পুরো, নোটিফিকেশন গেছে হঠাৎ নাকি লাইভের জন্য? এই যে আমি আমি পাইছি কবিতাটা, কবিতাটা আবৃত্তি করি, হ্যাঁ। কবিতাটা কিন্তু জি মোটেও ভালো হবে না ভাই। আমি হাদি না, বা আমি রবি নজরুল না, আমি শৈলবাদার, খুবই নগণ্য, ঠিক আছে। আমি ট্রাই করতেছি, কেউ হাসবেন না, মাফ করবেন আমাকে। ওদেরটা আমি বলেন ভাই ট্রাই বলেন। করতেছি, সেটাই তো ভাই সাহস, ঠিক আছে। জি। কবিতার নাম, সরি, কবিতার নাম বিদ্রোহী, কাজী নজরুল ইসলাম। বলো বীর, বলো উন্নত মম শির, শীর্ণে হারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, তুলক ভুলক গোলক ভাদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়েছে চির বিস্ময় আমি বিশ্ব বিরাত্রির। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাষ্ট্রিকে দীপ্ত জলশ্রীর। বলো বীর, আমি উন্নত, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম, দুর্নি দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে কবি, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি, ভরা ডুবি, আমি টর্নেডো, আমি ভীম, ভাসমান মাইন, আমি, মানে আমি আগে তো পড়ি নাই ইনস্ট্যান্ট, তাই হচ্ছে একটু সমস্যা হচ্ছে, কিছু মনে করবো না ভাই, হাসতেছেন ভাই, না না, হাসবেন ভালোই না। হয়েছে। আমি আমি মোটেও হাদি না বা ওদের মতো কিছু না, আমি সরল আলাদা, ঠিক আছে, আমি খুব ভালোই নর্মাল তো হয়েছে সফট ভাই। কবিতা করে হচ্ছে আমি অভ্যস্ত, তারপর ট্রাই করতেছি। বলবীর, চির উন্নত মমশির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে মহাপাই যাহা চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তলে নেচে যাই, আমি আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্ভির, আমি ছায়ানট, আমি হিমালয়, আমি চঞ্চল হুমকি ধামকি, চঞ্চল ছুমকি চমকি, পথে যেতে যেতে চমকি, আমি হাম্ভির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চঞ্চল, আমি আমি ঠুমকি চমকি, পথে যেতে যেতে চমকি চমকি, ফিং দিয়ে দি তিন তোল সকল হিন্দোল, আমি তাই করি, তাই যখন চাহে এমন যা, আমি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর, আমি শাসন ত্রাসন মহা সংস্কার, আমি উষ্ণ চির অধীর। বলবীর, আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুরন্ত, ভাই বানাম যা বাংলা বানাম ভাই, পড়তে গেলেই ভাই দাঁত ভেঙে যায়, ঠিক আছে। আর এটা তো আগে তো পড়ি না ইনস্ট্যান্ট। তা ভাই আগে রিল্যাক্স হাউসে লাইফ, ছিলেন তো, এখন আর কাজ বাজ করেন না? কাজ বাজ এখন টুকটাক করি, ঠিক আছে, হাউজে বা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কাজ করি তো।
আমি চির দুর্দন্ত দুর্বোধ্য, কি দেখছে, আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মধ্য, আমি দুর্মধ্য মম প্রাণের পোয়ালা, হরদম হাই হরদম ভরপুর মত, আমি হোমশিখা, আমি আমি সাগ্নিক। ভাই এই কবিতা আমার দ্বারা সম্ভব না পড়া ইনস্ট্যান্ট। এটা হচ্ছে মানে ভাষা এতটা মানে অনেকটা কঠিন, যে কারণে এইটা আগে দুই একবার পড়ে 5বার পড়ে মানে করে তারপর তারপর লাস্ট একটা ট্রাই করতেছি। বলো বীর চিরুন্নত মমশির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মমরাজ বেশ স্নাত গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মতো হুঙ্কার, আমি পিনাক প্রান্তির ডমরু বিশাল। সম্ভব না এই কবিতা, মাপ কেন চাইলাম ভাই? লাস্টে। ভাই এই কবিতাটার বানাম গুলা এত কঠিন, ঠিক আছে, আর ইনস্ট্যান্ট আগে না পইরা ইনস্ট্যান্ট, এটা আমার পক্ষে সম্ভব না। আমি সফট কবিতা পড়া মানুষ, আমি সফটের দিকে চলে যাচ্ছি। আপনার অন্যান্য লাইভের ভিউর থেকে আজকে ভিউটা বেশি দেখেন, আমার অডিয়েন্স সবগুলা দেখতেছি অ্যাক্টিভ, সবাই দেখি। সেলিব্রিটি মানুষদের সাথে থাকার সৌভাগ্য আরে আজকে না, প্রথম হলো। আমার মানে মোটামুটি অ্যাক্টিভ আছে এরা। আচ্ছা আমি আচ্ছা লাইভে আচ্ছা, যাই যাই হোক ভাই, আপনাকে ধন্যবাদ, আমাকে আপনি ভাইরাল করবেন। আরে মা কি করলো? ও ভাই তাহলে এনে অফার টফার সেল করেন না, আমি তো আগে করতাম, এখন তো মানে ইনকাম নাই। আগে যে আমি পরিমাণ আমি আপনার ইনকাম ছিল আমি বা আমি ভালোই ছিল। আমি আমি অফার সেল করি। আমি খুচরা পাইকারি একটু কম সেল করা হয়, খুচরা গুলো বেশি সেল করি। আর হচ্ছে আপনার গ্রুপ চালাই, গ্রুপ তো আমার ভাই এই ধরনের ভ্যারাইটিস, সব ধরনের গ্রুপ, এমন কোন ধরনের গ্রুপ আমি নাই তো যেটা আমার আপনার না। হোয়াটসঅ্যাপ অনেক আগে থেকে দেখছি, সোহেল ভাই নামে দেখছি, চিনছি। ওই যে হ্যাঁ, মারুফের সাথে আবার আগে যে দেখা হয়েছিল সময়। ধরেন আপনার সেলার গ্রুপ আছে 2-3টা, নিট গ্রুপ আছে, তারপর মানি এক্সচেঞ্জ গ্রুপ, ক্রিপ্টো গ্রুপ, পার্সোনাল গ্রুপ, খুচরা গ্রুপ, আপনার এই ওটিপি গ্রুপ, এটা সেটা মিলাইয়া মনে করেন বহুত ধরনের গ্রুপ আছে। তারপরে হ্যাঁ, যে ওটিপি গ্রুপে আমি দেখলাম, ফেসবুক আপনার ইউটিউবে ওটিপি কাজ গ্রুপে টাজ করি, দেখলাম। ফেসবুক আমরা ইউটিউবের যে কাজ সময় করি, টিম সেল টেল করতাম পার্সেন্টেজ, মারুফের সাথে, ওই সময় মারুফের গ্রুপে দেখছিলাম আপনার। বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কাজ করি, তো এই কারণে কোনো একটা জিনিসের উপর মানে স্পেসিফিক ফোকাস দেওয়া খুব কম হয়। তো যাক মানে যার যেটা টাইটেল দিয়ে মানুষকে ডাকছে ওইটা না বলে অন্য কোথাও মানুষ বললে মানুষ পেয়ে যাবে, ঠিক আছে, ওই গল্প পরে করবো না। এখন কবিতা আবৃত্তি করে শোনাই। আর আপনারা হচ্ছে যে কোনো কবিতার জন্য রিকোয়েস্ট করতে পারেন, বা একটু সফট যেগুলো ভাষা সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে যে কোনো গল্প, যে কোনো বিষয় দিয়ে বানাই বলার চেষ্টা করবো, আবৃত্তি করে বা ইনস্ট্যান্ট বলার চেষ্টা করবো। হ্যাঁ, তো একটা কবিতা আমি শোনাচ্ছি পড়ে। আমি না কবিতার নাম দিছি ওরে থেকে, তো আপনার টিকটক থেকে, তো ওদের নাম ঠামের ঠিক নেই। তো আমি আসলে কবিতা শুরু করতেছি। আমি কাঁদি না আর, কষ্ট হলে ভেজে না, বুকটা ধীরে ধীরে ভারী হয়ে আসে, যেন কিছু একটা বসে আছে ভিতরে, নাম নেই, ভাষা নেই। আমার কষ্টটা নাটকীয় না, কেউ দেখে চমকে উঠবে না। এটা সেই কষ্ট যেটা নিয়ে মানুষ অফিসে যায়, হাসতে হাসতে কথা বলে, আর রাতে সে চুপচাপ বসে থাকে। আমি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে দুঃখ লাগে, যেখানে দুঃখ ও ক্লান্ত লাগে, কারণ বারবার ভেঙে, বারবার নিজেকে জোড়া দিতে দিতে হাত দুটো ব্যথা হয়ে গেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো, আমি কাউকে মিস করি না জোরে জোরে। হঠাৎ কোনো গান শুনলে বা কোনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে 1 সেকেন্ডের জন্য থমকে যাই, এটুকুই। আমি আর কাউকে দোষ দেই না, কারণ বুঝে গেছি সবাই নিজের বাঁচাটাই সবচেয়ে আগে বেছে নেয়। সেই বাঁচার পথে কেউ কেউ কাউকে পিছনে ফেলে দেয়, ইচ্ছে করে না তবুও ফেলে দেয়। আমার কষ্টের কোনো বড় গল্প নেই, ছোট ছোট অবহেলা, অসম্পূর্ণ কথা, আর বলা না হওয়া অনুভূতির একটা লম্বা লিস্ট আছে শুধু। আমি এখন শান্ত থাকি, এই শান্তিটা সুখ না, এটা, এই শান্তি একটা সমঝোতা নিজের মধ্যে করা। আমি ঠিক আছি এই কথাটা মিথ্যা না, আবার পুরো সত্য না। আমি শুধু শিখে গেছি কষ্ট নিয়ে স্বাভাবিক থাকতে। আসলে
এই কবিতাগুলো যেগুলো আবৃত্তি করতেছি সেগুলো তো ইনস্ট্যান্ট, এগুলো তো আগে আমার পড়া হয়নি, এই কারণে অনেক জায়গায় বানামে অনেক জায়গায় একটু থেমে যায় বা একটু সমস্যা হয়, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবারও বলতেছি, আপনারা যে কোনো কবিতার জন্য রিকোয়েস্ট করতে পারেন, যে কোনো বিষয় নিয়ে গল্প বানাই বলতে পারেন, যে কোনো গল্পের যে কোনো লাইন আপনারা যদি বলেন যে গল্পের শেষে আমাকে এই লাইনটা সেট করে দিবেন, আমি গল্পের শেষে ওই জায়গা ওই লাইনটা সেট করে দেওয়ার চেষ্টা করবো। বা ছোট গল্প বলেন, মিডিয়াম গল্প বলেন, যেভাবে আপনাদের ইচ্ছা ওইভাবে আমি ট্রাই করবো। হ্যাঁ, আসলে এটা আহ, আমি যখন স্কুল লাইফে ছিলাম আমাকে কবি ভাই, সাহিত্যিক ভাই বলে অনেকে রাখতো। এরপর হচ্ছে কলেজে যখন উঠি তখন আমার মানে আমার পছন্দ করতো। আমার কথা তো এমনি খ্যাত, আমি তো খ্যাত টাইপের এমনি মানুষ, তো কথা তো বলি খ্যাত, কিন্তু লেখালেখি একটু বন্ধুরা পছন্দ করতো। তো আমার গালাইতো প্রচুর ভাবে, তো লেখার সময় তো দিয়ে লেখো, কথা বলার সময় তো খ্যাত খ্যাত পুরা, ঠিক আছে। তো হইলো কি একটা সময় ওইটা থেকে বেরোয় আসলাম কেন, গল্প কবিতা থেকে ভাই প্রচুর ইমোশনাল হওয়া লাগে, প্রচুর পরিমাণ। নিজের আমি যেটা লিখবো সেটা তো অন্য একজনের ভিতরে ধারণ করাইতে হবে আমাকে, তাই না? ক্যারেক্টার, আমাকে ধরেন একটা গল্প লিখলাম, 5টা ক্যারেক্টার, ওই 5টা ক্যারেক্টার আর একটা মানুষের ভিতরে আমাকে ধারণ করাইতে হবে। সে ওইটা পড়বে, পড়লে নিজের ভিতরে ক্যারেক্টার গুলো অনুভব করবে। এই যে আপনার যে আর যদি একটা কবিতা লিখি, সেই কবিতাটা এক একটা কবিতাটা এক একটা মানে কি বলে, আমার ধরেন এখন একরকম মন আছে, ওই মনটাকে আমি কবিতাটার ভিতরে ফুটাই তুলবো, বা ওই কবিতাটা যেটাই হবে আপনার কি বলে, আপনার ধরেন যে বিষয় নিয়ে আমি গল্প লিখি বা কবিতাটা লিখি, আমার যে ওই সময়ের যে মাইন্ড বা ওই গল্প কবিতার যে মাইন্ড তৈরি হবে, ওই মাইন্ডটাকে নিজের ভিতরে ডেভেলপ করে হচ্ছে গল্প কবিতাটা লিখতে হবে। ওইটা যদি আমার মন অন্যদিকে চলে যায় তাহলে কিন্তু আমার হবে না, আমার ইমোশনটাকে ধরে রাখতে হবে। এই কারণে প্রচুর পরিমাণে ইমোশনাল হইতে হয়। আর বেশি ইমোশনাল হলে তো গাড়ি মেলাটা খাওয়া লাগে বেশি, জানেন। এই কারণে ওই লাইফ থেকে বেরিয়ে আসছিলাম, এখন আর ওই গল্প কবিতা লেখালেখি করি না। টোটালি এই টুকটাক ফেসবুকে বা এটা সেটা টুকটাক করি, আর এর মাঝে মধ্যে টুকটাক একটু আবৃত্তি করতে ভালো লাগে। আসলে সরকার পয়সা কামাই তো ওই লেগে, ঠিক আছে। এখন একটু আরেকটা কবিতা শোনাই আপনাদেরকে। এই একটু বের করতে সময় লাগতেছে মাঝে মধ্যে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। সাদ ভাই আমার ভিডিও দেখতেছে, কালকে দোকানে গেলে না জানি কেলানি দেয় নাকি আল্লাহ জানে। ভাই মাফ করিয়ে দেয়, আগের তো মাফ চাইলাম। আহ, নারী ভিক্ষুকের সাথে থাকতে রাজি হয়, কিন্তু চরিত্রহীন পুরুষের সাথে কখনোই না। কারণ দারিদ্র্য শুধু পেটকে কষ্ট দেয়, কিন্তু চরিত্রহীনতা একটা নারীর পুরো জীবনটাই ভেঙে দেয়। টাকা না থাকলে দুজন মিলে কষ্ট করে জীবন করা যায়, কিন্তু বিশ্বাস না থাকলে এক ছাদের নিচে থেকেও দূরত্বটা থেকে যায়। একজন নারী অভাবের সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু অসম্মানের সাথে কখনো বাঁচতে পারে না। কারণ ভালোবাসা শুধু কথায় না, চরিত্রে প্রমাণ হয়। আর যে পুরুষ চরিত্র হাসায় আর যে পুরুষ চরিত্র হারায়, সে শুধু একজন মানুষ হারায় না। আর যে পুরুষ চরিত্র হারায় সে শুধু একজন মানুষ না, একটা নারীর শান্তিটাও হারিয়ে দেয়। তাই নারী ভিক্ষুকের সাথে থেকেও মাথা উঁচু করে বাঁচতে পারে, কিন্তু চরিত্রহীন মানুষের সাথে নিজেকে হারিয়ে ফেলতে চায় না। যাদের প্রেম করার আর কি ইচ্ছা আছে তারা এই কপি এটা কপি করে একটা মেয়েকে দেখলেই দিলেই পটে যাবে, কিন্তু আমি বলে দিলাম। এর পরেরটা আমি আবৃত্তি করতেছি। যাদের কবিতার যে কোনো নিজেদের লেখা যদি কোনো কবিতা থাকে আমাকে যে আবৃত্তি করাইতে চান, সেটা আপনারা আমাকে টেক্সট করতে পারেন অথবা এখানে কমেন্টস করতে পারেন, যে কোনো ভাবে আমার কাছে পৌঁছে দিতে পারলেই হবে। আর যদি যে কোনো বিষয় নিয়ে চান যে আপনার লাইফের একটা বিষয় নিয়ে আমি একটা গল্প তৈরি করে বলবো আপনাকে, সেটা আমাকে বলতে পারেন যে এটা নিয়ে একটা গল্প তৈরি করে বলুন, আমি ট্রাই করবো। হ্যাঁ, উইল দ্য বেস্ট। তো এরপর একটা আবৃত্তি করতেছি। আমি আমি কাঁদি না আর, কষ্ট হলে চোখ বেঁচে না, বরং বুকটা ধীরে ধীরে ভারী হয়ে আসে। যেন কিছু একটা বসে গেছে ভিতরে, নাম নেই, ভাষা নেই। আমার কষ্টটা নাটকীয় না, কেউ দেখে চমকে উঠবে না।
এটা সেই কষ্ট যেটা নিয়ে মানুষ অফিসে যায়, হাসতে হাসতে কথা বলে, আর রাতে এসে চুপচাপ বসে থাকে। আমি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে দুঃখ ক্লান্ত লাগে, কারণ বারবার এটা তো পড়ছি একটু আগে, সরি আমার খেয়াল ছিল না। আমি নেক্সটটাতে যাচ্ছি। হ্যাঁ? কবিতার নাম, তোমাকে আরো অনেক প্রেম দেওয়ার কথা ছিল, তুমি নিতে জানলে না। তোমাকে কি এনে দিতে পারি বলো, সাধ্যমতো কিছু দুঃখ, যেখানে হবার কথা ছিল রঙিন এক সুখ, নাটাইবিহীন ঘড়ি হবার স্বপ্ন। জানো, আজকাল হতাশায় আমি আচমকা থমকে দাঁড়াই, বিষাক্ত মনে হয় সব। এই দেখো, সাধ্যের মধ্যে কাছে তোমার একমুঠো সুখের বায়না হেরে যায়, প্রিয় রং হেরে যায় তোমার শাড়ির আঁচলে। অথচ তোমাকে রাজ্যের রানী বানানোর কথা ছিল, তোমাকে বানানোর কথা ছিল ভোরের কুয়াশা, শিশির সকাল, তোমাকে রংধনুর মতো তীব্র সাজানোর ইচ্ছে ছিল। অথচ ভাগ্যের নির্বাক গেটে আমাদের সমস্ত কিছুই হেরে যায়, হেরে যায় তোমার প্রিয় বেলি, নাম না জানা কোন এক ঘাসফুলের কাছে, হেরে যায় একটি বেলা সময়ের প্রেমের কাছে। অথচ এত সব হেরে যাওয়ায় নিজেকে আজ ভীষণ বিষাক্ত লাগে। তোমাকে শুধু দুঃখ এনে দিয়েছি ভালোবাসার নামে, তোমাকে দিতে পারিনি কখনো রঙিন সুখ। তুমি বরং তার কাছে শুকনীয় পাখি, তুমি বরং তার কাছে শুকনীয় পাখি, যাপিত যাপিত জীবনে যতটাই নিয়েছো যাকে ভালোবেসে, তুমি ঠিক ততটাই আগলে রেখো তাকে ভালোবেসে। আপনারা যে কোনো কবিতার জন্য বলতে পারেন, আমি সেটা আবৃত্তি করে শোনাবো, বা যে কোনো বিষয়গুলো নিয়ে গল্প বলার জন্য বলতে পারেন, সেটা আমি ট্রাই করব। আপনারা যেভাবে চান সেভাবে নেক্সট আমি শোনাচ্ছি আপনাদেরকে। কবিতার নাম কেনার সাধ্য কিন্তু ছিল আমার, মানে যেভাবে দিচ্ছে এভাবে পড়তেছে। তোমাকে ভোলা এত কঠিন কেন জানো, কারণ তুমি ছিলে আমার জীবনের সেই অধ্যায় যেটা বন্ধ করতে গেলেও চোখ ভিজে যায়। প্রতিদিন নিজেকে বুঝাই সব শেষ, আর ফিরে আসবে না তুমি, তবু কোথাও না কোথাও আশা জেগে ওঠে, হয়তো একদিন আবার ফিরে আসবে আমার কাছে। রাতে ঘুম আসে না, চোখ বন্ধ করলে তোমার হাসি, তোমার কথা, তোমার ছায়া সবকিছু ভেসে উঠে সামনে। ভালো থাকার অভিনয় করি, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ি প্রতিটা মুহূর্তে। যারা বলে সময় সব ঠিক করে দেয়, তারা হয়তো কখনো আমার জায়গায় ছিল না, কারণ সময়ও থেমে যায় তোমার স্মৃতিতে। তোমাকে ভুলতে গিয়ে হাজারবার নিজেকে হারিয়েছি জানো। তুমি ছিলে আমার ভরসা, আমার স্বপ্ন, আমার সব, কিন্তু আজ তুমি নেই। কিন্তু তোমার স্মৃতি আছে, যা প্রতিদিন নতুন করে কষ্ট দেয়। আমি হাসি মুখে থাকি, কিন্তু মনটা চিৎকার করে কাঁদে। তোমাকে ভোলা এত কঠিন কেন জানো, কারণ তুমি শুধু একটা মানুষ না, তুমি ছিলে আমার প্রার্থনা, আমার শান্তি, আমার বেঁচে থাকার কারণ। হয়তো একদিন আমি সত্যি সত্যি তোমাকে ভুলে যাব, কিন্তু আজও বুকের ভেতর তোমার নামটা নিঃশব্দে ডাকি, যেন সেই নামেই আমার শ্বাস চলে। আসলে আমি জানি যে ভালো হচ্ছে না, তারপরও আপনারা একটু বলবেন কমেন্ট করে যে কেমন হচ্ছে, বা কোনো পরামর্শ থাকলে একটু দিবেন। আসলে আপনাদের পরামর্শ, বুদ্ধি বা আপনাদের মন্তব্য, এটাই আসলে প্রেরণা। এই টুকটাক যে ট্রাই করতেছি, এর চেয়ে বেশি কিছু না। আর আপনারা যদি কেউ আমার লাইভে থাকেন, সেটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। আমি খুব সাধারণ একটা মানুষ, আমার লাইভে একটা মানুষ আসলে যুক্ত হয়ে আমার কবিতা শুনবে বা আমার সাথে গল্প করবে, এটা আসলে আমার জন্য অনেক বেশি পাওয়া। নেক্সটটার দিকে আমি যাচ্ছি। অন্য একটা ইস্যু ঢুকে গেছিলাম সাইডে, সরি টু সে।
আপনারা যদি কোনো মন্তব্য করতে চান করতে পারেন নির্দ্বিধায়। ভাই যদি আপনার আমার কবিতা খুব খারাপ লাগে তাও বলতে পারেন যে ভাই সুহেল ভাই খুব পচা হচ্ছে, তাও বললে আমার কোনো সমস্যা নাই। আমি ভাই পচা যদি না হয় ভালো হবে কেমনে, শিখবো কেমনে? হ্যাঁ, আমি তো কারো কাছ থেকে কোনোদিন শিখি নাই আবৃত্তি করে, আমার তো কোনো শিক্ষক নেই, কোনো কিছু নাই, জাস্ট নিজের থেকে নিজের যেটুকু মানে ট্রাই করতেছি। হ্যাঁ, কাউকে কোনোদিন ফলো করি নাই, কারণ আমার মতো ট্রাই করিনি। তো এই এর ভিতরে যা হয় যেটুকু হয়, ঠিক আছে, তো ভালো হবে না, তারপরেও ক্ষমা করবেন। দেখেন একটা জিনিস বলি, রিজিক যেখানে থাকে সেইখানে নাকি সেটা হয়। আহ, আমি বাড়িতে বসে অনেকবার ভাবছি যে আমি কবিতা আবৃত্তি করবো একটু লাইভে, তো উম, হয় নাই আবৃত্তি করা। আজকে রাহানের বাড়িতে বেড়াতে আসলাম, উম, এইখানে বসে হচ্ছে এখন কবিতা আবৃত্তি করতেছি আমি। তো আসলে আমার এখানেই লেখা ছিল। একটা পেজে কবিতা খুঁজতেছি, মানে অনেকগুলো কবিতা আছে কিন্তু এত কবিতা, আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার আর একটা ট্রাই করতেছি। হ্যাঁ, আহ, কেউ যদি একটুখানি ভাই, আমি নাসরুদ্দিন পাটোয়ারি না, আমি কিন্তু তার একটু ছিটে ফোটা, সে এমপি নির্বাচন করছে ভাই, সারা দেশে এত জনপ্রিয়তা, তার এত পপুলারিটি, তার ছিটে ফোটা যদি আমার ভিতরে থাকে আমি প্রাউড ফিল করি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে মায়াজ ভাই, আজকে ইফতারি যা দিয়ে খাইছেন আমি তো থাকতে পারলাম না। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু আজকে যা দিয়ে খাইছেন এটা আমাকে খাওয়াইতে হবে। হ্যাঁ, এটা মনে রেখে মাফ নাই কিন্তু। যাই হোক, আহ, উম, কেউ যদি একটুখানি যত্ন দিত তাহলে আমি আমি এত ভাঙতাম না। কবিতার নাম যত্নটা বড় অদ্ভুত জিনিস, এটা ক্ষুদ্র হলেও বাঁচার কারণ হয়ে দাঁড়ায়। আমি সামান্য যত্ন চাইছিলাম, সেই ব্যস্ততার মাঝে কেউ খোঁজ নেয় খেয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা, কিন্তু আশপাশের সবাই কেমন নির্লিপ্ত, যেন আমি থাকি বা না থাকি তাতে পৃথিবীর কিচ্ছু আসে যায় না। সেই অবহেলায় আমি শিখলাম মানুষ আসলে মরে যত্নের অভাবে, কিন্তু সেটা কেউ টের পায় না। আপনারা যে কোনো কবিতার জন্য আমাকে বলতে পারেন, আপনাদের লেখা যদি কোনো কবিতা থাকে বা যে কোনো কিছু, আমি সেটা আবৃত্তি করে শোনানোর চেষ্টা করব। আর নেক্সট কবিতার দিকে যাচ্ছি। আসলে এই যে আমি কবিতাগুলো বলতেছি না, এটা কিন্তু আমার মানে কবিতাগুলো ভালো লাগতেছে, কবিতার কথাগুলো অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো আপনার আহ এরপরেরটা আমি ট্রাই করি কবিতার। যদি আপনার কোনো গল্প শুনতে চান, যেটা আমি আপনিও ছিলেন না, যাই হোক ভাই, এই কথা বললেও আপনার মাফ নাই, আপনি একদিন ইফতার করার নাই, ঠিক আছে, আপনার ইফতার একদিন করাই দিয়ে হবে, এটা মনে রাখেন। সব একটু নেন টেন ভাই, সব খালি সবাইকে দিবেন এইটা করে না, সব একটু নেন। নেক্সট টার দিকে যাচ্ছি। হ্যাঁ, মানুষ ভাবে আমি সুখী কারণ আমি সব সময় হাসি খুশি থাকি। কেউ ভাবে না এই হাসিটা কেবল একটা মুখোশ, ভেতরে জমে আছে এত কষ্ট যা মুখ দিয়ে বের করতে পারি না। রাতের বুকে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি, ভোরে উঠে আবার নতুন হাসি এঁকে নেই ঠোঁটে। কেউ জিজ্ঞেস করে না তুই কেমন আছিস, তুই আসলেই কেমন আছিস, শুধু আমি আর আমার বালিশ জানে এই হৃদয়ের ভাঙা শব্দ। কষ্টের ওজন এতটাই ভারী যে একদিন হয়তো আমাকে চাপা দিয়ে দেবে। এরপরেরটা ট্রাই করতেছি। আপনারা যে কোনো কবিতা আপনার যদি থাকে যে ভাই এটা পড়ে শোনা, আমি পরে যে পড়ে মানে আবৃত্তি করতে পারি, ট্রাই করতে পারি। আর হচ্ছে যদি কোনো গল্প থাকে যে ভাই এই বিষয় নিয়ে একটা গল্প বানাই বলেন, আমি সেটা ট্রাই করতে পারি। হ্যাঁ, তো নেক্সট টার দিকে যাচ্ছি।
আর যদি আপনাদের আমার কবিতা ভালো লাগে তাহলে একটু ইন্সপায়ার করবেন, নাহলে তো নেক্সট টাইম লাইভে আসতে তো ভাই ভয় লাগবে, বুঝছেন? আর যদি খারাপ লাগে তাও বলবেন যে ভাই আপনার আপনার মুখ আর দেখতে চাই না, তাও বলবেন, ঠিক আছে? তো নেক্সট ট্রাই করতেছি। এই দুনিয়ার কিছু মানুষ জন্মই নেয় যেন নিঃস্বার্থ ভালোবাসার জন্য। তারা কাউকে পেলে প্রাণ খুলে ভালোবাসে, ভালোবাসার প্রতিটি অক্ষর তারা সত্যি করে তোলে। আর কাউকে কাছে চাইলে চোখের দিকে তাকিয়ে হাজার স্বপ্ন সাজিয়ে তোলে। তাদের হৃদয় ভরে ওঠে অচেনা কষ্টে, কিন্তু নিয়তি যেন তাদের সাথে খেলা করে। যাদের তারা পাগলের মতো ভালোবাসে, যাদের চোখে তারা কখনো জায়গা পায় না, তারা শুধু দিয়ে যায়, অপেক্ষা করে, কাঁদে, আবারও ভালোবাসে, কিন্তু প্রতিদান পায় না। তাদের বুকের ভেতর জমে থাকা ভালোবাসা শেষ পর্যন্ত অভিমান হয়ে জমে থাকে। আর দুনিয়া ভাবে এরা হয়তো শক্ত মানুষ, কিন্তু আসল সত্যি হলো এরা আসলে সবচেয়ে ভাঙা মানুষ। আচ্ছা, এখানে কাউকে যদি ইনভাইট করি, আপনার রিকোয়েস্ট অডিয়েন্স স্যার বাসুদেব স্যারকে ইনভাইট করা যেতে পারতো, কিন্তু উনি লাইভ আছে কিনা অনলাইনে আমি জানি না। তো নেক্সট টাইম স্যারের সাথে একদিন কথা বলে আর কি ইনভাইট করবো। উনি স্যার মানুষ, আমার ওনার অনুমতি ছাড়া ইনভাইট করলে বেয়াদবি হতে পারে। কেউ যদি আমার সাথে লাইভে যুক্ত হতে চান, তাহলে সে ই করেন, অ্যাড করে, মানে আমার সাথে যুক্ত হওয়ার যে প্রসেসটা, প্রাথমিক প্রসেসটা কমপ্লিট করেন, আমি তাকে অ্যাড করে নিব, হ্যাঁ? আমার মতো খুব সাধারণ মানুষের লাইভে যদি কেউ যুক্ত হন, খুব ভালো লাগবে ভাই, নিজেকে প্রাউড ফিল করব। ঝড় উঠলে গাছ ভেঙে যায়, কিন্তু যদি শিকড় শক্ত থাকে গাছ আবার নতুন করে জন্মায়। আমিও ভেবেছিলাম জীবনের ঝড়ে যদি ভেঙেও যাই, তবু যদি কেউ পাশে থাকে তাহলে আমি আবারও দাঁড়িয়ে যাব। কিন্তু আজ বুঝলাম আমার জীবনে কেউ নেই যে আমাকে আঁকড়ে ধরবে। সবাই শুধু দূর থেকে দেখে কেমন করে আমি ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছি। মায়াস ভাইকে ইনভাইট করবো। এখানে কিবোর্ড তো আসলে দেওয়ার মতো জায়গাই নাই দেখতেছি, তারপর ট্রাই করতেছি। কিছু মনে করবেন না ভাই, লাইভে যারা আছেন ক্ষমা করবেন একটু। মায়াজ, মায়াজ, উম, আচ্ছা, আমি আবৃত্তি করি, হ্যাঁ? এটা কি যেন সমস্যা হচ্ছে। আর হচ্ছে আপনার, আমি আবৃত্তির দিকে যাই, হ্যাঁ? ইনভাইট, এটা আসলে আহ, এখন ঝামেলা হচ্ছে ইনভাইট করতে গেলে কাউকে, আহ, কারো পারমিশন ছাড়া আসলে ইনভাইট করাটাও বেয়াদবি মনে হয়। তো আমি লাইভের দিকে যাচ্ছি। যদি কেউ আমার সাথে যুক্ত হতে চান লাইভে, অ্যাড করবেন, আড্ডা দিব, ভালো লাগবে। আর নেক্সট কবিতার দিকে যাচ্ছি। আম, আপনারা
যদি কমেন্টস করেন, খারাপ ভালো যাই কমেন্টস করেন সেটাই আমার জন্য ইন্সপায়ার। কারণ খারাপ কমেন্টস করলেও সেটা হবে যে আমি ভালো যেন করি, সেটা উনি তো করবেন খারাপ কমেন্টস, তাই না? আর ভালো কমেন্টস করলেও তো ইন্সপায়ার হবো। তো আর যদি আপনাদের কারো কবিতা থাকে আবৃত্তি করে দেওয়ার জন্য সেটা বলবেন, আর যদি কোনো গল্প থাকে যে ভাই এটা দিয়ে একটা গল্প বানাই বলেন সেটাও বলবেন, আমি ট্রাই করবো, আই উইল ডু মাই বেস্ট। ঠিক আছে। হুম, তো নেক্সট আমি কবিতার দিকে যাচ্ছি। প্রতিবার আমি হৃদয় খুলে দিয়েছি, প্রতিবার আমি হৃদয় খুলে দিয়েছি, প্রতিবারই ভেঙে পড়েছি। যাকে প্রাণ দিয়ে ভালোবেসেছি সে আমার অস্তিত্বকেই অবহেলা করেছে। আমার মমতা, আমার যত্ন সবই হয়ে গেছে তুচ্ছ তার কাছ চোখে। আমি কতবার নিজেকে প্রশ্ন করেছি ভালোবাসার কি আসলেই আমার জন্য নয়, নাকি আমি কেবল উম, ভুল মানুষের হাতে হৃদয় তুলে দিই বারবার। যতবারই হারাই ততবারই বুকের ভিতর একটা শূন্যতা জমে, যার কোনোদিন পূর্ণ হয় না। মনে হয় আমি দুনিয়ায় এসেছি শুধু কষ্ট সইবার জন্য, ভালোবাসার নামে প্রতারণা পেতেই। নেক্সট, মানুষ ভাবে আমি সুখী কারণ আমি সবসময় হাসি খুশি থাকি। কেউ ভাবে না এই হাসিটা কেবল একটা মুখোশ, ভেতরে জমে আছে এত কষ্ট যা মুখ দিয়ে বের করতে পারি না। রাতের বুকে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি, ভোরে উঠে আবার নতুন এটা পড়েছি একটু আগে। নেক্সট, হ্যাঁ, এই দুনিয়ার কিছু মানুষই জন্ম নেয় যেন নিঃস্বার্থ ভালোবাসার জন্য, এটাও পড়েছি একটু আগে। আসলে একটা দুইবার পোস্ট করছে, আমি একটা পেজ থেকে পড়তেছি তো একটা পর একটা, তো এটা আসলে বাঁচার সুযোগটা কম, এই কারণে মিসিং হচ্ছে, প্রবলেম হচ্ছে। ভিতরে তো ভাঙা আমি হাজারো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছি বুকের ভেতর। কেউ জোড়া লাগাতে আসেনি, কেউ খোঁজও নেয়নি, তবুও সবাই বলে হাসো, খুশি থাকো। কেউ জানে না ভেতরে কাঁদতে কাঁদতে বাইরে হাসতে কতটা কষ্ট হয়। আমি প্রতিদিনই অভিনয় করি, কারণ মানুষ আমার কান্না দেখতে চায় না, মানুষ শুধু হাসি দেখতে চায়, যদিও সেই হাসি আমার নিজের মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক। নেক্সট, তোমাকে দোষ দেই না, কারণ আমিও জানি দোষ ছিল সময়, পরিস্থিতির, আর হয়তো নিজেরই। সবকিছু ঠিক থাকার পরেও কেন যেন সব এলোমেলো হয়ে গেল। দোষ দেই নিজের ভাগ্যকে, যে ভাগ্য কখনো আমার মনের কথা বুঝলো না। আমি চেয়েছিলাম শান্তি, ভালোবাসা আর একটুখানি সুখ, কিন্তু ভাগ্য আমাকে দিল কষ্ট, অভিমান, একাকিত্ব। আমি চেয়েছিলাম জীবনের অংশ বানাতে, কিন্তু ভাগ্য চাইলো আমাকে একা ফেলে দিতে। আমি নিজের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু কষ্ট হয় এই ভেবে যদি ভাগ্য একটু সহায় হতো তাহলে হয়তো আমার গল্পটা অন্যরকম হতো। আজও নিজেকে প্রতিদিন প্রশ্ন করি কোথায় ভুল করলাম, কিন্তু উত্তর পাই না। হয়তো ভুলটা ছিল আমার স্বপ্ন দেখার, হয়তো ভুল ছিল ভাগ্যের উপর ভরসা করার। তোমাকে দোষ দিয়ে কি লাভ, কারণ ভাগ্য তো ছিল নিষ্ঠুর। আমার কবিতা কেমন হচ্ছে আমি জানি না, আপনারা যদি একটু কমেন্টস করেন ইন্সপায়ার হব। আর যদি কারো কোনো কবিতা থাকে যে ভাই এটা একটু আবৃত্তি করে দেন বা এই কবিতাটা আবৃত্তি করে দেন, তাহলে সেটা ট্রাই করব। আর যদি কারো কোনো বিষয় নিয়ে গল্প থাকে যে ভাই এটা নিয়ে একটু গল্প বানাই বলেন, সেটাও ট্রাই করব। হ্যাঁ, আহ, আসলে আমি তো কখনো কারো কাছ থেকে কবিতা আবৃত্তি করা শিখি নাই। আমার কোনো ওইভাবে কোনো প্র্যাকটিসও নাই বলতে গেলে, এই হঠাৎ করে উড়ে এসে জুড়ে আর কি যেটুকু আপনাদের কি বিরক্ত করা আর কি সেটা। ঠিক আছে, তো খারাপ লাগলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে একটু কমেন্টস করে জানাবেন যে কেমন হচ্ছে। ঠিক আছে।
কথার জাদুতে কথার জাদুতে সবাই কাছে টেনে নেয়, কিন্তু সময়ের প্রতীক্ষায় পাশে দাঁড়াতে চায় না কেউই। ভালোবাসার নামে শপথগুলো যত সহজে আসে, ততটাই সহজে ভেঙে যায় একদিন। আমি ভেবেছিলাম এই প্রতিশ্রুতি দেওয়া হয় চোখের জলে, সে নিশ্চয়ই সত্যি হবে। কিন্তু সত্যি হলো প্রতিশ্রুতি কেবল মুখের শব্দ, যা কোনো মূল্য থাকে না সময়ের কাছে। আমি প্রতিবার ভেবেছি এইবার কেউ হয়তো থাকবে শেষ পর্যন্ত, কিন্তু প্রতিবারই দেখি শেষের অন্ধকারে আমি একাই দাঁড়িয়ে থাকি, চারপাশের খালি, বুক ফাঁকা কান। শেষের অন্ধকারে আমি একাই দাঁড়িয়ে থাকি, চারপাশে খালি, বুক ফাটা কান্না। এটা শেষ। আজকে এখন যেটা করবো এটা শেষ। ঠিক আছে, যারা আমার লাইভে ছিলেন তখন, টুকটাক লাইভে আসছেন, তাদের জন্য ধন্যবাদ। যে ভাই আমার সাথে অ্যাটেন্ড হয়েছিলেন তাকে অনেক ধন্যবাদ। মায়াজ ভাই, সাদ ভাই, সবাইকে ধন্যবাদ। তাসরিফ ভাই, সবাইকে ধন্যবাদ। এই লাস্ট যেটা এখন আছে এটা পড়ে ক্ষান্ত দেবো আর কি। ঠিক আছে, আজকে আর ডিস্টার্ব করবো না, অন্য একদিন আবার। হ্যাঁ, প্রতিশ্রুতি শুনতে যতই মধুর লাগে, ভাঙলে তার শব্দটা ততই ধারালো হয়। যাদের আমি বিশ্বাস করেছিলাম অন্ধভাবে, যারা বলেছিল থাকবে একদিন, যতদিন নিঃশ্বাস আছে, তারাই প্রথমে আমাকে ফেলে চলে গেছে। আমি বারবার শিখেছি প্রতিশ্রুতি মানে কাগজে লেখা কালি নয়, এটা সময়ের সাথে ফিকে হয়ে যাওয়া শব্দ। আমার বুকের ভেতর আজও সেই কথাগুলো গলতে থাকা বরফের মতো ব্যথা হয়ে জমে আছে। শেষ। অন্য একদিন আবার আপনাদের সাথে কবিতা আবৃত্তি করবো, কবিতা আবৃত্তি করে শোনাবো। বা এরপর একটা বিষয় নিয়ে আসার ইচ্ছা, সেটা হলো অ্যাক্টিং। অ্যাক্টিং স্কিল লাইভে হচ্ছে যেটা মনে আসে, সেটা অ্যাক্টিং স্কিল ট্রাই করব। ভালো হবে না, আমার তো কোনো শিক্ষা নাই, কোনো গুরু নাই, কিচ্ছু নাই, কোনো প্রতিষ্ঠান নাই, যা হয় আর কি ওইটাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। যারা আজকে আমাকে সাথে সময় দিচ্ছেন, কবিতা শুনছেন, সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট টাইম আবার আসবো আপনাদেরকে বিরক্ত করতে। আল্লাহ হাফেজ।